আচ্ছা, সবাই রিনেমে শুধুমাত্র রোল নাম্বার থাকবে, সবার নামটা চেঞ্জ করে দাও, শুধু রিনেমে হচ্ছে শুধুমাত্র রোল নাম্বার। সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। হ্যাঁ, রিনেম চেঞ্জ করে শুধুমাত্র নাম চেঞ্জ করে শুধু রোল, শুধু রোল। ওকে স্যার। আচ্ছা, আমার কথার সাথে সাথে দু একজন, একজন বা দুইজন রেসপন্স দিল যে আসলে শুনতে পাচ্ছি কিনা, কারণ অনেক সময় হয় নেটওয়ার্ক চলে যায়, বোঝা যায় না জুমের ক্লাস নেটওয়ার্ক চলে গেছে কিনা। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা স্যার, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টোটাল ছাত্র সংখ্যা কতজন তোমাদের? স্টুডেন্ট সংখ্যা? 55। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ফিফথ ক্লাস, পঞ্চম ক্লাস। তারপরে নেক্সট উইক হচ্ছে সিক্স ক্লাস, সপ্তাহে সপ্তাহে শেষ ক্লাস। টোটাল মেশিন শপে তোমাদের কোর্স শেষ হবে হচ্ছে নেক্সট উইক। আর নেক্সট উইকের এই দিনে আমি ওই অ্যাসাইনমেন্ট লেখার একটা ডেমো দিয়ে দিব, কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হয়, অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় কিভাবে, এবং ভাইবার ডেট কবে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার 1 থেকে 2 দিন পরে ভাইবার ডেট দিয়ে দিবে। ভাইবার টাইমটা তোমরা হচ্ছে ক্লাস টাইমে দিতে পারো, মানে এই টাইম দিতে পারো, অথবা তোমাদের সুবিধা মতো কখন সময় হয় ওইটা আমাকে জানিয়ে দিবে। হ্যাঁ, আমি আমার নাম্বার দিয়ে দিবে। ক্লাস টাইমেই দেওয়া যাবে স্যার। এটা পরে তোমরা ডিসকাস করে নিও কবে দিতে পারো, সমস্যা নেই, ওইটার জন্য সময় পাবা।
অ্যাসাইনমেন্ট লেখার নিয়মটা আমি দিয়ে দিব। আর কি অ্যাসাইনমেন্ট লিখতে হবে হচ্ছে তিনটা ক্লাসের উপর ডিপেন্ড করে। তিনটা যেমন বেঞ্চ ওয়ার্ক, আজকে তো হচ্ছে বেঞ্চ ওয়ার্ক, শেপার মেশিন ক্লাস, ল্যাব মেশিন ক্লাস, তিনটা ক্লাসে তিনটা জব নিয়ে একটা অ্যাসাইনমেন্ট হবে। হাতে লিখে কম্পেস স্টপ পেস লিখে ফ্রি হ্যান্ড ড্রয়িং করে এটা ছবি তুলে পিডিএফ করে দেন গুগল ক্লাসরুমে আপলোড করবে। এটা আমি নেক্সট ক্লাসে দিয়ে দিব। আজকে হচ্ছে আমাদের পঞ্চম ক্লাস, বেঞ্চ ওয়ার্কের প্রথম ক্লাস। আর নেক্সট উইকে হচ্ছে সেকেন্ড ক্লাস। আমাদের আজকে জবের নাম হচ্ছে মেকিং স্কোয়ার নাট। আমরা একটা স্কোয়ার নাট তৈরি করবো। আচ্ছা, নাট এবং বোল্ট নিয়ে সবাই কি পরিচিত আছে? সাথে পরিচিত আছে নাট কি বলতে? এইখানে দেখো, এই জায়গাটা নাট কোনটা বোল্ট কোনটা? স্যার ডান পাশেরটা নাট স্যার। আর বাম পাশেরটা হচ্ছে বোল্ট। যেটা একটা হেড আছে স্যার ওইটা হলো বোল্ট। হ্যাঁ, ঠিক আছে। আহ, যেটা হচ্ছে আউটে বাহিরের দিকে প্যাচ থাকবে বাহিরে, সেটা হচ্ছে বোল্ট। আর যেটা ইনারে ভিতর দিকে প্যাচ থাকবে সেটা হচ্ছে নাট। এটা একটা হচ্ছে স্কোয়ার নাট, আর এটা হচ্ছে একটা হেক্সাগোনাল নাট। এটার বাহু চারটা, এটা বাহু ছয়টা। এটার ভিতরে প্যাচ আছে, এটার ভিতরে প্যাচ আছে, দুটা কাজে জাস্ট এটা হচ্ছে চারটা, এটা হচ্ছে ছয়টা। এটার থেকে এটা লংজিভিটি বেশি হবে। আচ্ছা, তো আমরা বানাবো হচ্ছে মেকিং স্কোয়ার নাট। আমরা কি স্কোয়ার নাট বানাবো? আমরা বানাবো হচ্ছে এটা। যার দৈর্ঘ্য প্রস্থ থাকবে 1 ইঞ্চি স্কোয়ার। এখানে এখানে দেওয়া আছে 7/8। ভিডিওতে যেটা থাকবে, ভিডিও আমি আপলোড করার পরে ভিডিওতে যে মাপটা থাকবে ওইটাই দিই। ভিডিওতে 1 ইঞ্চি করে আছে। জাস্ট আমাদের মাপ হচ্ছে 7/8 অথবা 1 ইঞ্চি স্কোয়ার। মানে দৈর্ঘ্য প্রস্থ থাকবে 1 ইঞ্চি স্কোয়ার, থিকনেস যা আছে তাই 3/16 ইঞ্চ। আর যে মেটাল থেকে তৈরি করবো সেটা হচ্ছে লো কার্বন স্টিল বা মাইল্ড স্টিল। মাইল্ড স্টিলটা লো কার্বন স্টিল, স্যার কার্বন। স্যার ভয়েসটা একটু ক্লিয়ার হলে ভালো হতো স্যার, মানে বোঝা যাচ্ছে না কথা। সবার কি সেম প্রবলেম? জি স্যার। জি স্যার। রাতে তো ক্লাস নিলাম, নেটওয়ার্ক হয়তো প্রবলেম হতে পারে। এখন কি ঠিক আছে? জি স্যার এখন ঠিক আছে। মাইল্ড স্টিলকে লো কার্বন স্টিল বলা হয়। লো কার্বন স্টিল কেন বলা হয়? এখানে কার্বনের পরিমাণ কম। কার্বনের পরিমাণ যদি কম থাকে কোনো মেটালে, তাহলে সেই মেটালটা কি হয়, একটু নরম হয়, তুলনামূলক একটু সফট হয়, মেশিনিং করা যায়, ইজিলি কাটা যায়, বিভিন্ন শেপে নেওয়া যায়। তো আমরা আজকে নাট তৈরি করবো, যেটা হচ্ছে মেকিং স্কোয়ার নাট। একটি স্কোয়ার নাট তৈরি করবো। যে মেটাল থেকে আমরা তৈরি করব, এটা একটা হচ্ছে এই মেটাল, এটা অনেক লম্বা। এটা একটা মাইল্ড স্টিলের একটা টুকরো। আমার এখানে আহ, যদি ফিজিক্যালি তোমরা ক্লাস করতে, তাহলে একজন একটা জব, মানে ইন্ডিভিজুয়ালি, মানে এক একজন এক একটা জব করা হতো। যেমন অন্যান্য ক্লাসে লেদ মেশিন বা শেপার মেশিনে যেমন হচ্ছে গ্রুপিং করে ক্লাস হয়, 2 জন 4 জন করে বা 4 5 জন করে। তো বেঞ্চ ওয়ার্ক ক্লাস হচ্ছে একজনের জন্য একটা একটা জব। হ্যাঁ, তো যাই হোক, তোমরা ফিজিক্যালি তো করতে পারছো না, দেখবা। তো আমরা হচ্ছে এই এই মেটাল থেকে, এটাকে বলা হচ্ছে ফ্ল্যাট বার, একটা টুকরো, অনেক লম্বা থাকে। এইখান থেকে তোমরা এইখান থেকে এভাবে 1 ইঞ্চি মাপ দিবা, মাপ দিয়ে একটু কাটবা ম্যানুয়ালি, সম্পূর্ণ ম্যানুয়ালি, হ্যান্ড টুল ইউজ করে, কোনো মেশিন টুলস না। মেশিন টুলস কোনগুলো আর হ্যান্ড টুলস কোনগুলো? যে সমস্ত টুলস গুলো অপারেট করতে
ইলেকট্রিসিটি বা পাওয়ার লাগে সেগুলোকে বলে মেশিন টুলস। আর যে সমস্ত টুলস গুলো অপারেট করতে আমরা হাত বা পা বা ফিজিক্যাল কায়িক শ্রম দ্বারা করা হয় সেগুলো হচ্ছে হ্যান্ড টুলস। তো আজকে বেঞ্চ ওয়ার্কে যতগুলো টুলস দেখবে সব হচ্ছে হ্যান্ড টুলস, বাট গত দুটা ক্লাসে মানে 4টা ক্লাসে যা দেখেছো সব হচ্ছে মেশিন টুলস। তো আমরা এটা মেশিন টুলস কাটতে পারতাম, কিন্তু আমরা কাটবো হচ্ছে হ্যান্ড টুলের সাহায্যে। কেন? কারণ আমাদের জানতে হবে যে মেশিন টুলস ছাড়াও হ্যান্ড টুলে করা যায়। মেশিন নষ্ট হয়ে যেতে পারে, মেশিন অ্যাভেলেবল নাও হতে পারে, নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করবো এটা হচ্ছে জানা। যে যে কোনো কাজই দুইভাবে করা যায়, ম্যানুয়ালি করা যায়, মেশিনের সাহায্যে করা যায়। লেদ মেশিনে করেছি আমরা একটা রডের উপরে উপরের দিকে থ্রেড, মেশিনের সাহায্যে, লেদ মেশিনের সাহায্যে। আর বেঞ্চ ওয়ার্কে করব একটা ফ্ল্যাট বারের ভিতরে ছিদ্র করে এইটার ভিতরে আমরা প্যাচ তৈরি করবো, ইন্টারনাল একটা থ্রেড তৈরি করবো, প্যাচ তৈরি করবো। কাজ কিন্তু প্রায় একই, ওটা হচ্ছে বাইরে প্যাচ ছিল আর এখানে হচ্ছে ভিতরে প্যাচ থাকবে। ওটা করেছি মেশিন টুল ইউজ করে, এটা করেছি হ্যান্ড টুল ইউজ করে। তো এখান থেকে আমরা কাটবো, কাটার পরে বিভিন্ন অপারেশনের মাধ্যমে আমরা ফাইনালি কি তৈরি করবো, ফাইনালি আমরা একটা স্কোয়ার নাট তৈরি করবো। শুধুমাত্র এটা তৈরি করবো, এই একটা স্কোয়ার নাট তৈরি করবো। আচ্ছা, আর একটা জিনিস আমি বাদ দিয়েছি। আচ্ছা, নাট এবং বোল্ট আমরা চিনতে পারলাম, যেটা ভিতরে প্যাচ সেটা হচ্ছে নাট, যেটা বাইরে প্যাচ থাকবে সেটা হচ্ছে বোল্ট। আচ্ছা, এটা কেন ইউজ করা হয়, কেউ একজন অ্যান্সার দাও। নাট বোল্ট কেন ইউজ করা হয়? জোড়া দেওয়ার জন্য বা সংযুক্ত করার জন্য স্যার, দুইটা বস্তু। যেখানে হচ্ছে টেম্পোরারি জয়েন্ট, অস্থায়ী জোড়া দিতে হবে, সেক্ষেত্রে হচ্ছে নাট বোল্ট। আমি আবার বলি, যে সমস্ত জায়গায় মেশিনে পার্টস হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, যে জয়েন্টটা টেম্পোরারি, ইন ফিউচারে খুলতে হতে পারে, অথবা আহ উপর নিচ টাইট ফিট, লুজ ফিটিং করতে হতে পারে, মুভ করাতে হতে পারে, বা চেঞ্জ হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে হচ্ছে নাট বোল্ট ইউজ হবে। আর যেখানে জয়েন্টটা একদম পার্মানেন্টলি করতে হবে, একদম পার্মানেন্ট স্থায়িত্ব হবে, সেখানে কি ওয়েল্ডিং, সোল্ডারিং, ব্রেজিং, রিভেটিং এগুলো ইউজ করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে নাট বোল্টের কাজ। এই নাট বোল্ট তোমার নাট বোল্ট ব্যবহার করতে হলে দুটা শর্ত প্রথমে থাকতে হবে। প্রথম শর্ত হচ্ছে এই যে একটা নাট, একটা বোল্ট, এই নাট বোল্ট কিভাবে কাজ করে, মানে কিভাবে তার ফিটিংসটা হয়, এটা আমি একটু বলে নিই। এটা লেদ মেশিন অথবা বলেছিল লেদ মেশিন ক্লাসে। এই যে প্যাচ, এই প্যাচটাকে এটা হচ্ছে থ্রেড, বাংলায় বলে প্যাচ। এই থ্রেডটা কি? থ্রেড হচ্ছে একটা রাউন্ড সারফেসের উপর, একটা সিলিন্ড্রিক্যাল সারফেসের উপরে একটা কন্টিনিউয়াসলি খাঁজ কাটা বা স্লট কাটা বা গ্রুপ কাটা, যেটা দেখতে স্কোয়ার শেপ হতে পারে, রাউন্ড শেপ হতে পারে, ভি শেপ হতে পারে, একমি শেপ হতে পারে। এগুলো হচ্ছে থ্রেড। তো আমরা যে থ্রেড গুলো দেখে আসছি গত ক্লাসে বা আজকে দেখছি, সেগুলো এই স্লট গুলো কি টাইপের, এগুলো কি শেপ, এগুলো সব ভি শেপ, তাই না? লেদ মেশিন আমরা দেখেছি না, জি স্যার, ভি শেপ। ভি শেপ। এই ভি শেপের মতো করে যদি একটা রাউন্ড সারফেস উপরে কন্টিনিউয়াসলি খাঁজ কাটতে থাকো, তখন এটা দেখতে যেরকম হবে ওইটাই হচ্ছে একটা থ্রেড, একটা নির্দিষ্ট দূরত্ব পর পর। এটা হচ্ছে থ্রেড। তো এই থ্রেড দুভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে হ্যান্ড টুল আর একটা হচ্ছে মেশিন টুল ইউজ করে। আর যদি আমরা মেশিন টুল ইউজ করতে যাই তখন শুধুমাত্র একটা মাত্র টুলস, যেটা হচ্ছে লেদ মেশিন। লেদ মেশিন সাহায্যে থ্রেড তৈরি করা যায়, ভিতরে প্যাচ এবং বাইরে প্যাচ দুটোই তৈরি করা যায়, মানে নাট বোল্ট সবই করা যাবে। আমরা করেছি অলরেডি, বোল্ট করেছি আমরা লেদ মেশিনে। আচ্ছা, আর যদি ম্যানুয়ালি লেদ মেশিন নাই, কোনো ক্ষেত্রে লেদ মেশিন নষ্ট হয়ে গেছে বা এমন একটা কাজে যেখানে কাজ করতে হবে যে জায়গাটা লেদ মেশিন অ্যাভেলেবল না,
কোনো মেশিন টুলস নেই, হ্যান্ড টুলের সাহায্যে করতে হবে, তখন আমরা ইউজ করবো ট্যাপ এবং ডাই। দিস ইজ হ্যান্ড টুল। ট্যাপ এবং ডাই এটা হচ্ছে নেক্সট ক্লাসে, এটা আমি বলে দেবো। ট্যাপ এবং ডাই এটা হচ্ছে হ্যান্ড টুল, এটার সাহায্যে আমরা নাট বোল্ট তৈরি করবো। আমরা ট্যাপের সাহায্যে করব নাট এবং ডায়ের সাহায্যে করব বোল্ট। তো আমরা দেখবো কোনটা ভিডিওতে, আমরা ভিডিওতে দেখবো ট্যাপ, বাট আমি তাও দেখে দিব ডায়ের সাহায্যে কিভাবে এই বোল্ট তৈরি করে। মানে লেড মেশিন ক্লাসে তোমরা যে এটা তৈরি করেছো না, দেখতে তো এরকমই ছিল তাই না, একটা রাউন্ড দুই পাশে থ্রেড ছিল। তো ওই লেড মেশিন ক্লাসে যেটা করেছো এইটাও আমার এই ক্লাসে করা যাবে ডায়ের সাহায্যে। তো আমি এটা নেক্সট ক্লাসে দেখে দেবো। এই হচ্ছে নাট বোল্ট। আচ্ছা, শর্তগুলো কি ছিল? শর্ত ছিল এই নাট বোল্টটাকে যদি ইউজ করতে যাই, এই বোল্টের ওডি মানে আউট ডায়ামিটার ইজ ইকাল টু নাটের ইনার ডায়া, তাই না? এই নাটটাকে যখন তুমি বোল্টার এই জায়গাটায় মাথাটায় যখন সংযোগ দিবা, জয়েন করার চেষ্টা করবা, তখন এইটাকে নাটটাকে যখন তুমি ক্লকওয়াইজ ঘোরাবা, তখন সে কি করবে, একটা প্যাচ ঘুরবে। একটা প্যাচ ঘুরলে সে একটা প্যাচ সামনের দিকে চলে আসবে। তুমি যতবার ঘোরাবা সে ততবার সামনের দিকে চলে আসবে। এটা হচ্ছে নাট। তো প্রথম শর্ত হচ্ছে ডায়ামিটার সেম হতে হবে। বোল্টের ডায়ামিটার যদি 1 ইঞ্চি হয়, নাটের ভিতরে ডায়ামিটার 1 ইঞ্চি হতে হবে। যদি বোল্টের ডায়ামিটার 1 ইঞ্চি হয়, নাটের ডায়ামিটার হাফ ইঞ্চি হয়, তাহলে কি সে যাবে ভিতরে? যাবে না। আবার যদি বোল্টের ডায়ামিটার 1 ইঞ্চি হয়, নাটের ডায়ামিটার 1.5 ইঞ্চি হয়, তাহলে কি হবে, নাটটা এটা ভিতর দিয়ে ফ্রিলি মুভ করবে, এই প্যাচের সাথে আটকাবে না। তো শর্ত হচ্ছে প্রথমে নাট এবং বোল্টের আউট এবং ইনার ডায়া সেম হতে হবে। আরেকটা 2 নাম্বারটা হচ্ছে এই প্যাচ সেম হতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে প্যাচকে আমি কিভাবে প্রকাশ করবো, আমি বুঝবো কিভাবে এটার ভিতরে কি প্যাচ, এটার ভিতরে কি প্যাচ? হ্যাঁ, দেখা যাবে যে এটার ভিতরে ভি টাইপ শেপ প্যাচ, এটার উপরেও ভি টাইপের একটা থ্রেড আছে। তো এটা প্রকাশ করার অপশন হচ্ছে টিপিআই। টিপিআই মানে থ্রেড পার ইঞ্চ। টিপিআই আমি যদি বলি টিপিআই 10, একটা নাটের টিপিআই বা একটা বোল্টের টিপিআই 10, তাহলে বুঝতে হবে প্রতি ইঞ্চিতে প্যাচ আছে কয়টা, 10টা। যদি বলি টিপিআই 12, তাহলে বুঝতে হবে প্রতি ইঞ্চিতে প্যাচ কয়টা, 12টা। সবাইকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে টিপিআই 12 এবং টিপিআই 10 এটার ভিতরে পার্থক্যটা কি? এটার ভিতরে পার্থক্যটা কি বলো? স্যার টিপিআই 10 এর মধ্যে প্রতি ইঞ্চিতে 10টা পাক থাকে আর 12 এর ক্ষেত্রে 12টা পাক। পার্থক্যটা হচ্ছে একটা প্যাচ থেকে আরেকটা প্যাচের দূরত্ব কিন্তু আলাদা। জি টিপিআই স্যার, 10 এর 12 এটা একটু কম। টিপিআই 10 এর দূরত্ব হচ্ছে 1/12, একটা প্যাচ থেকে আরেকটা প্যাচের দূরত্ব। আর টিপিআই 10 এর একটা প্যাচ থেকে দূরত্ব হচ্ছে 1/10। মানে একটা প্যাচ হচ্ছে ঘন ঘন, একটা প্যাচ হচ্ছে পাতলা পাতলা। টিপিআই যত বেশি হবে, ওই প্যাচ গুলো তো কি হবে, অনেক চিকন চিকন হয়ে যাবে। 1 ইঞ্চিতে 10টা মানে হচ্ছে টোটাল প্যাচ সংখ্যা 10টা। আবার 1 ইঞ্চিতে 20টা মানে হচ্ছে ওই 10-এর দ্বিগুণ। তার মানে কি, এই টিপিআই 1 হতে হবে। এই নাটের টিপিআই যদি 10 হয়, এই বোল্টের টিপিআই কত হতে হবে, আমাকে 10 হতে হবে। এখন বোল্টের টিপিআই 10 আর নাটের টিপিআই 12, তাহলে কি ম্যাচ করবে? করবে না। তার জন্য টিপিআই সেম হতে হবে। যেখানে নাট বোল্ট ইউজ করতে হবে টিপিআই সেম হতে হবে, মানে ভিতরে প্যাচ ও বাইরে প্যাচ সেম হতে হবে। ঠিক আছে? তো আমরা আজকে যে টিপিআই টা তৈরি করবো, এটা টিপিআই হচ্ছে 12, মানে এটা ভিতরে প্যাচের সংখ্যা থাকবে হচ্ছে 12টা। 1 ইঞ্চিতে 12টা, প্রতি ইঞ্চিতে প্যাচের সংখ্যা 12টা, এই নাটের টিপিআই। তো আমার থিকনেস কত দেওয়া আছে, থিকনেস হচ্ছে 3/16 ইঞ্চ। এখানে টিপিআই প্যাচ সর্বোচ্চ 2 থেকে 3টা হবে, বাট দূরত্ব কত হবে, 1/12 হবে। আচ্ছা, গেল। এই হচ্ছে আমাদের জবের থিকনেস 3/16, লম্বা 1 ইঞ্চি স্কোয়ার অথবা 7/8। 7/8 মানে হচ্ছে 1 ইঞ্চির 8/7। ভিডিওতে যেটা থাকবে ওইটাই আমি তোমরা হচ্ছে ইয়াতে দিয়ে দিবা, ওই অ্যাসাইনমেন্টে দিয়ে দিবা।
হ্যাঁ অ্যাসাইনমেন্টে এখানে 7/8 এর জায়গায় যদি 1 ইঞ্চি থাকে 1 ইঞ্চি, মানে হচ্ছে এই জিনিসটা যেটা তোমরা যেখান থেকে তৈরি করবে, এটা এটা এখান থেকে তোমরা কতটুকু কাটবা এটা ওই ভিডিওতে দেখবা, কতটুকু উনি কেটে রেখেছেন অতটুকু রাখবা। এখান থেকে কাটার পরে ফাইনালি যত থাকবে সেটাই আমাদের exam। তারপর হচ্ছে আমার আমার কথা হচ্ছে স্কোয়ার হতে হবে। হ্যাঁ, এবার যেটাই হোক, মাপ ডাজ ইট নট ফ্যাক্ট খুব একটা। আচ্ছা, এখানে টুলস লাগবে কি কি? এগুলো সব হচ্ছে হ্যান্ড টুলস, ট্রাই স্কোয়ার, ভাইস, হ্যাকসো, ফাইল, বল পেন, হ্যামার, স্ক্রাইবার, পাঞ্চ, ড্রিল বিট, ট্যাপ, এই সবগুলো ইউজ হবে। আমি এগুলো সবগুলো একটা একটা করে দেখাবো। আচ্ছা, ভাইভাতে কি কি কোশ্চেন করা হবে হচ্ছে, ভাইভাতে লেদ মেশিনে বা শেপার মেশিনে স্যাররা যা যা পড়িয়েছে তাই আসলে জিজ্ঞেস করে, বাইরে কিছু জিজ্ঞেস করবে না। আচ্ছা, কিছু কোশ্চেন আমি বলে দিব কি কি আসবে। যেমন এখানে একটা আসছে যে জেনারেল সেফটি প্রিকশন, কি কি নিরাপত্তা মূলক ব্যবস্থা থাকতে হবে। এই 13টা আছে, এখান থেকে 3-4টা বলতে হবে, মাস্ট বিটা সবাইকে জিজ্ঞেস করা হবে। তারপর হচ্ছে টুলস কত প্রকার, গুগলে অনেক রকম আছে, দরকার নেই, আমরা আমাদের শীটে যেটা আছে সেটা বলবো। টুলস হচ্ছে 5 প্রকার: marking or layout tools, measuring and inspection tools, cutting tools, common bench and hand tools, machine tools. মার্কিং টুলস কোনগুলো? যে সমস্ত টুলস এর সাহায্যে মার্কিং বা লেআউট করা যায়, দাগ দেওয়া যায়, এগুলো হচ্ছে মার্কিং টুল। যেমন ট্রাই স্কয়ার, স্ক্রাইবার, সেন্টার পাঞ্চ, ডিভাইডার, ট্রামেল, ক্যালিপার, পিক পাঞ্চ, স্টিল রুল, স্কেল, ইটিসি, এগুলো সব হচ্ছে কি মার্কিং টুলস। আর যে সমস্ত টুলস এর সাহায্যে তোমার মাপ গ্রহণ করা যায় সেগুলোকে বলে মেজারিং ইন্সপেকশন, যেমন মাইনার ক্যালিপার, মাইক্রোমিটার, হালো প্রোটেক্ট ক্যালিপার, বিভেল প্রোটেক্টর, কম্বিনেশন সেট, গেজ, এগুলো হচ্ছে কি মেজারিং টুলস। কাটিং টুলস কে যেগুলো হচ্ছে কাটা হয়, যেমন ফাইল, হ্যাকসো, মিলিং কাটা, ড্রিল বিট, এগুলো হচ্ছে কাটিং টুলস। তোমরা অলরেডি দেখেছো, মিলিং কাটা দেখেছো। হ্যাঁ, তারপর হচ্ছে ফরম্যাট টুল দেখেছো, শেপিং প্ল্যানার দেখেছো, লেদ মেশিন ইত্যাদি এইসব টুলস দেখেছো। তারপর হচ্ছে কমন বেঞ্চ আর হ্যান্ড টুলস, এখানে অনেকগুলো আছে, এগুলো দেখে নেবা। তারপর হচ্ছে তোমার মেশিন টুলস, অলরেডি তোমরা লেদ মেশিন দেখেছো, শেপার মেশিন, মিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, বাকি আছে শুধু কোনটা? 5 নাম্বারটা, ড্রিল মেশিনটা বাকি আছে। 4টা মেশিন অলরেডি দেখেছো, দেখেছো না? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমার কথা কি লাইভ শোনা যায় নাকি 1-2 সেকেন্ড পরে আসে? লাইভই শোনা যাচ্ছে। না, দেখালাম, আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা 3-4 সেকেন্ড পরে অ্যান্সার দিচ্ছ, সেটা জিজ্ঞেস করলাম। মাইক্রোফোন অন করতে হয়তো বারবার স্যার। ও আচ্ছা, অন করে বুঝতে রেখে পারছি। দিলে স্যার, হ্যাঁ অন হ্যাঁ, করে রেখে আমার দিলে তো স্যার অনেক ধরনের সাউন্ড আসে। অনেক সময় হয় কি হয়, আমার এখানে যে বইটা নেট না থাকলে আমি ডাটা অন করে দিই, তো ডাটা অন করে পোর্টেবল হটস্পট দিয়ে করি, ওই তখন একটু আগে পিছে হয়ে যায়, এটা জিজ্ঞেস করলাম। আচ্ছা, তারপর হচ্ছে বেঞ্চ ওয়ার্কের প্রথম টুলস হচ্ছে ট্রাই স্কোয়ার। এই যেটা ট্রাই স্কোয়ার, আমাদের শর্ত কি? আমাদের শর্ত হচ্ছে তোমার মেকিং এ স্কোয়ার নাট, আমরা যে নাটটা তৈরি করবো সেটা দেখতে স্কোয়ার হতে হবে। এটা স্কোয়ার হতে হবে, দৈর্ঘ্য প্রস্থ সব সেম হতে হবে। স্কোয়ার হলো কিনা তা চেক করার জন্য এটা ইউজ করব, ট্রাই স্কোয়ার। এই অংশটাকে বলে ব্লেড, এটা বলে স্টক। এটা নর্মাল আমাদের স্কেলের মতোই, ইঞ্চি স্কেল গুলা যেটা দেখি সেটাই। এটা দৈর্ঘ্য প্রস্থ, এটার সাহায্যে কোনো কিছুর ভিতরে বা বাইরে সমকোণ চেক করা যায়, তৈরি করা যায় না, চেক করা যায় যে সেটা স্কোয়ার হলো কিনা। এই যে এই কোণাটা ধরে, এই কোণাটা ধরে কি করা যায়, দৈর্ঘ্য প্রস্থ চেক করা যায়। এইটা স্কেলটা বড় হতে পারে, ছোট হতে পারে। কিছু কিছু ট্রাই স্কোয়ার আছে এই জায়গায়, এই জায়গাটায় দেখা যাচ্ছে, এইখানে এইখানে একটা স্ক্রু থাকে বা নাট বোল্ট থাকে, সেটার সাহায্যে কি করা হয়, এই স্কেলটাকে খুলে
তুমি তোমার কাজের সুবিধার জন্য ছোট করে স্কেল লাগানো যায়। ওইটা হচ্ছে অ্যাডজাস্টেবল ট্রাই স্কয়ার, আর আমার এই পিকচারে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফিক্সড ট্রাই স্কয়ার। তো ট্রাই স্কয়ারের কাজ কি? ট্রাই স্কয়ারের কাজ হচ্ছে কোনো কিছু দৈর্ঘ্যপ্রস্থ কোনো কিছুর ভিতর বাইরে সমকোণ চেক করা। এটা আমরা হচ্ছে বলবো মার্কিং টুলস, যেহেতু সে মার্কিং করার কাজে ইউজ হয়। মেজারিং টুলস তো বলতে পারি, কারণ এটার সাহায্যে তো মাপ দেওয়া যাবে, তাই না? মাপ দেওয়া যাবে না, মাপ নেওয়া যাবে না এই স্কেলের সাহায্যে। এখানে দেওয়া আছে দেখো, ফিক্সড ট্রাই স্কয়ার, অ্যাডজাস্টেবল ট্রাই স্কয়ার, স্টক এন্ড কি কি অংশ দেওয়া আছে। তারপর হচ্ছে ভাইস, এই যে যাবতীয় কাজটা যে আমরা করব এইখান থেকে এই মেটাল থেকে যে আমরা কাটবো, এই কাটার জন্য একটা হোল্ডিং ডিভাইস লাগবে। তুমি হাতে ধরে তো কাটা যাবে না, তাই না? একটা জিনিসে উপর ধরে রেখে আমরা কাটবো। এই হোল্ডিং ডিভাইসটাকে বলা হচ্ছে ভাইস। ভাইসের অনেকগুলো অংশ আছে। এই আমরা ভাইস কিন্তু অলরেডি দেখেছি। কোথায় কে কে দেখেছি, কোথায় দেখেছি, কোন মেশিনে ছিল বলো? ভাইস ছিল কোন মেশিনে? এই ভাইস কোন মেশিনে ছিল বলো? স্যার লেদ মেশিন। লেদ মেশিনে ভাইস ছিল? লেদ মেশিন ছিল কি চাক, থ্রি জো সেলফ ইন্ডিপেন্ডেন্ট চাক। ভাইস ছিল কোন মেশিনে? শেপার মেশিনে ছিল, মিলিং মেশিনে ছিল। তো এই ভাইসের কয়টা অংশ হচ্ছে? মুভেবল জো, ফিক্স জো, বডি, হ্যান্ডেল, নাট। আচ্ছা আমি একটু দেখাই এটাকে। ভাইস ভাইস এটা হচ্ছে একটা ভাইস, দেখা যাচ্ছে? ভাইসে এই দুইটা জি অংশ স্যার, হচ্ছে দেখা জো যাচ্ছে বলে। স্যার। এটা হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটাকে তুমি ক্লকওয়াইজ ঘুরালে আটকাবে, এন্টি ক্লকওয়াইজ ধরে খুলবে। আর এই জটা সামনে পিছনে মুভ করে, আর এই জটা ফিক্সড। আর এইটা একটা টেবিলের উপরে এটা আটকানো থাকে নাট বোল্টের সাহায্যে। আর জরের ভিতরে দুটা পাশ দেখো, এখানে একটু গ্রিপ কাটা। কেন গ্রিপ কাটা? যাতে জিনিসটা ফ্রিকশন কাজ করে। তো এই ভাইস হচ্ছে তিন প্রকার: বেঞ্চ ও টেবিল ভাইস, মেশিন ভাইস, ইউনিভার্সাল ভাইস। তা আমাদের এটা কি ভাইস? আমাদের এটা হচ্ছে বেঞ্চ অর টেবিল ভাইস। কেন বেঞ্চ অর টেবিল উপর সেট করা থাকে। তারপর এটা হচ্ছে মেশিন ভাইস। মেশিন ভাইস কোনগুলো? যে সমস্ত ভাইস গুলো কোনো মেশিনের সাথে অ্যাডজাস্ট করা থাকে সেগুলো বলে মেশিন ভাইস, যেমন শেপার মেশিনে ছিল। তারপর আর এটা ছিল তোমার ইউনিভার্সাল ভাইস। ইউনিভার্সাল ভাইস কিন্তু যে ভাইসটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আটকানো যায়, মুভেবল করা যায়, সেটা কোনো ইউনিভার্সাল ভাইস, যেমন মিলিং মেশিনে ছিল। তো এটা কোশ্চেন করতে পারে যে ভাইস কত প্রকার, আমরা অ্যান্সার দিয়ে দেবো ভাইস 3 প্রকার। বেঞ্চ ওয়ার্ক কোন ভাইস ছিল? বেঞ্চ ওয়ার্কে ছিল সব বেঞ্চ ভাইস। মেশিন ভাইস ছিল কোন ভাইস মেশিনে? শেপার মেশিনে। ইউনিভার্সাল ভাইস ছিল কোন মেশিনে? মিলিং মেশিন। আমি কিন্তু সব বলে দিচ্ছি কি কি থাকবে। আচ্ছা হ্যাকসো। তারপর হচ্ছে আমরা যেটা কাটবো, আমরা এখান থেকে কাটবো। এই কাটার জন্য যে ডিভাইসটা ইউজ করব এটা হচ্ছে হ্যাকসো। হ্যাকসো দেখা যাচ্ছে? এটাকে বলে হ্যাকসো ব্লেড, এটাকে বলে হ্যাকসো ফ্রেম। এই ফ্রেমের সাথে ব্লেডকে আটকানোর জন্য এই একটা নাট ইউজ করা হয়, এটাকে বলে লকিং নাট বা উইং নাট। তো হ্যাকসো ব্লেডের প্রধান 3টা অংশ: হ্যাকসো ব্লেড, হ্যাকসো ফ্রেম, লকিং নাট বা উইং নাট। তার হ্যাকসোর কাজ হচ্ছে কোনো কিছুকে দ্বিখণ্ডিত করা বা কাটা। যেহেতু সে মেটাল কাটে তাই এটা হচ্ছে কাটিং টুলস। ভাইস হচ্ছে একটা, আমি যে আগে দেখিয়েছিলাম মাত্র, এটা ভাইস হচ্ছে একটা 5 প্রকার টুলস এর ভিতরে কমন বেঞ্চ অর হ্যান্ড টুলস। আর ট্রাই স্কোর ছিল মার্কিং অর লেআউট টুলস অথবা মেজারিং টুলস। আর এই হ্যাকস হচ্ছে কাটিং টুলস। কেন সে কাটে?
কাটিং টুলস কেন বলা হয়? কারণ সে কাটে। কাঠের কোনটা? এই হ্যাকসো ব্লেড। এই হ্যাকসো ব্লেড কিসের তৈরি হবে? এই হ্যাকসো ব্লেড হচ্ছে হাই কার্বন স্টিলের তৈরি হতে পারে, হাই স্পিড স্টিল তৈরি হতে পারে, টাংস্টন অ্যালয় স্টিল তৈরি হতে পারে। তো হাই কার্বন স্টিল, হাই স্পিড স্টিল, টাংস্টন অ্যালয় স্টিল সবগুলো কি অ্যালয় স্টিল। অ্যালয় মানে কি? সংকর ধাতু। এই ধরনের মেটাল গুলোকে তার কাটিং অ্যাবিলিটি, কাটিং গুণাবলী বাড়ানোর জন্য, ইনক্রিজ করার জন্য কিছু অ্যালয় অ্যাডজাস্ট করা হয়, অ্যানিলিং করা হয়। এগুলোকে বলা হয় সংকর ধাতু। এগুলো পাবা তোমরা যখন আরো লেভেল 2 বা লেভেল 3 তে যাবা তখন পাবা এইসব। তো এগুলোকে কাটার জন্য কি করা হয়? বিভিন্ন কাটিং টাইপ কার্বন হতে পারে, তোমার এগুলোকে অ্যাডজাস্ট করে এগুলোকে কাটার উপযোগী করা হয়। এই জন্য এগুলোকে হলো অ্যালয় স্টিল। তো যে আমরা আমরা যে মেটাল থেকে তৈরি করব সেটা হচ্ছে মাইল্ড স্টিল। মাইল্ড স্টিলকে কাটার জন্য কোনটা ইউজ করবো আমরা? হাই কার্বন স্টিলের তৈরি এই ব্লেডটা। এই ব্লেডটা হচ্ছে হাই কার্বন স্টিলের তৈরি, এই ব্লেডটা সংক্ষেপে বলে HCS এর তৈরি। এগুলো হচ্ছে একটা কাটিং টুল। কোনো কারণে এই ব্লেডটা ভেঙে গেল, আমি আরো একটা ব্লেড লাগাবো। এটার দৈর্ঘ্য ধরো 12 ইঞ্চি, মানে 1 ফুট। কোনো কারণে 12 ইঞ্চি সাইজের ব্লেডটা ভেঙে গেল, আমার কাছে 12 ইঞ্চি নেই, আমার কাছে আছে 10 ইঞ্চি। তখন কি করবো? এখান থেকে 10 ইঞ্চি লাগানো যাবে? এই যাবে, এখানে 10 ইঞ্চি লাগানো যাবে? হ্যাঁ স্যার। যাবে, লাগানো যাবে। এই দেখো এইখানে হ্যাকসো ব্লেডে এই জায়গাটা দেখো একটা স্লট কাটা আছে, এইখানে একটা স্লট কাটা আছে, এইখানে একটা স্লট কাটা আছে। তাহলে আমি কি করবো? হ্যাকসো ব্লেডটাকে সুবিধা মতো ছোট বড় করে নিতে পারবো। হ্যাকসো ফ্রেমটাকে ছোট বড় করা মানে হচ্ছে ব্লেডটাকে আমি ছোট বড় সাইজে লাগাতে পারবো। তার মানে হ্যাকসো দুই রকম হয়, অ্যাডজাস্টেবল হ্যাকসো, ফিক্সড হ্যাকসো। আমরা এই ফিক্সড হ্যাকসোটা ইউজ করব। অনেকের কাছে অ্যাডজাস্টেবল, লাইভে সরি যদি ফিজিক্যালি ক্লাস করতে হয় এক একজনের কাছে এক রকম হ্যাকসো যেত। আচ্ছা, সেটা কাটবো। কাটার পরে কি হবে? কাটার পরে হচ্ছে প্রবলেমটা হবে, আমরা তো সবাই নন প্রফেশনাল, আমরা তো রেগুলার কাটি না। তো এইটা আহ, এটা তো ছিদ্রটা পরে করবো আমরা, আগে তো আমরা এটা কাটবো। এই কাটার কারণে এটা একটু সমান হবে না, কারণ কাটার ম্যানুয়ালি কাটবো তো একটু বাঁকা তেরা হবে। তো এই বাঁকা তেরাটা একটু কারো মাপ কম হয়ে যাবে, কারো বেশি হয়ে যাবে। কম হলে সর্বনিম্ন যেটা থাকবে সেটাকে আমরা মাপ ধরে স্কোয়ার করব। আমাদের প্রথম শর্ত হচ্ছে স্কোয়ার করতে হবে। স্কোয়ার যেদিকে যেটা থাকুক মাপ সেদিকেই সেটা করবো, স্কোয়ার করতে হবে। তো কোনো কারণে ওটা একটু বাঁকা হয়ে গেল, তো এই বাঁকাটাকে তো সোজা করার জন্য কি করতে হবে? আমাকে মেশিনিং করতে হবে। কিন্তু আমার এখানে তো মেশিন নাই, আমার এখানে সব হচ্ছে হ্যান্ড টুলের সাহায্যে। তো আমরা করবো কি, যেই জায়গাটা বাঁকা হয়ে গেছে সেই জায়গাটা সমান করার জন্য, মানে স্কোয়ার আনার জন্য আমরা এইটা ইউজ করব। এটাকে বলে ফাইল বা লেদ বা রীতি বলে এটাকে বাংলায়, ইংলিশে বলে ফাইল। ছবিটা হচ্ছে দেখাই, এটা আমরা দেখছি এটা কখনো এর আগে? মোটামুটি অনেকে দেখছে এটা। এটা হচ্ছে রেদ বা রীতি। হুম, বাংলায় বলে রেদ বা রীতি। এর কাজ হচ্ছে কোনো রাফ সারফেস কে স্মুথ করা। এই দেখো বেল কাটায় পিছনে থাকে, সরি, এটা হচ্ছে নেল কাটার পিছনে থাকে, দেখবে যে আমরা যখন নখ কাটি ওটা সমান করা যায়। দা, দা, বটি, ছুরি, এগুলো কি করা হয়? শার্প করা হয় এখানে ঘষে ঘষে। এটা হচ্ছে রেদ বা রীতি, ইংলিশে বলে ফাইল। এটা হাই কার্বন স্টিল তৈরি। কোন অংশটা? এই পুরো অংশটা হাই কার্বন স্টিল তৈরি। আর এই পুরো অংশটা রাফনেস স্মুথ থাকবে, বলতো রাফ থাকবে। কেন রাফ থাকবে?
এটা যদি স্মুথ থাকে তাহলে তো এখানে কোনো কিছু ঘষে সমান করা যাবে না, তার জন্য একটা রাফ থাকে, রাফটাকে করা হয় কি অনেকগুলো দাগ দেওয়া আছে। তো ফাইলের বিভিন্ন অংশ আছে, ট্যাং, হিল, এজ, ফেস, পয়েন্ট, দেখে নেবা। এই ফাইলকে, আচ্ছা এই ফাইলের কাজ কি? তাহলে ফাইলের কাজ হচ্ছে রাফকে স্মুথ করা। যেহেতু সে রাফকে স্মুথ করে, সে মেটাল রিমুভ করে স্মুথ করে, তাই না? সে তো মেটাল রিমুভ করে স্মুথ করে, তাই এটাকে আমরা বলবো কাটিং টুলস। কি বলবো আমরা? কাটিং টুলস। ফাইল ইজ এ কাটিং টুলস, কারণ সে মেটাল রিমুভ করে করে স্মুথ করে, তাই না? শুনতে পাচ্ছ? जी सर। জি স্যার। তো এই ফাইলকে তিন ভাবে আইডেন্টিফাই করা যায়: কাটস, গ্রেড, শেপ। কাটস কে এই যে এখানে তিন ভাবে ক্লাসিফিকেশন করা যায়। কাটস কি? যদি এই ফাইলটার এই বডিটাতে, এই পুরো বডিটা, এই বডিটার উপরে যদি এই যে দাগগুলো, মানে এই যে দাগগুলো দেখছো, এই যে এখানে অসংখ্য দাগ দেওয়া আছে, এই দাগগুলো, এই দাগগুলো যদি এইভাবে সিঙ্গেল ভাবে থাকে, তো সেটা করবো আমরা সিঙ্গেল কাট ফাইল। যদি ডাবল থাকে ডাবল কাট ফাইল, রেপস থাকলে রেপস কাট ফাইল, ফ্ল্যাট থাকলে ফ্ল্যাট কাট ফাইল, বিগজেন থাকলে বিগজেন কাট ফাইল। তো আমরা আজকে যেটা ইউজ করব সেটা হচ্ছে ডাবল কাট ফাইল। মনে রাখবা, রাফনেস থেকে স্মুথনেস আনার জন্য শুধুমাত্র একটা ফাইলই আছে, সেটা কোনটা? এই ডাবল কাট। আমরা যাই দেখি না কেন আমাদের চারপাশে, এই সবগুলো কি কাট? ডাবল কাট ফাইল। সিঙ্গেল কাটে কি হবে? সামনের দিকে অথবা পিছের দিকে দিলে একভাবে দিলে কাটবে। ডাবল কাটে সামনে দিলেও কাটবে, পিছের দিকে দিলে কাটবে, মানে সামনে ঘষা দিলেও কাটবে, পিছে ঘষা দিলেও কাটবে। র্যাপস কাটে কাটবে সামনে পিছে দুদিকে কাটবে, কিন্তু কি হবে? স্মুথ হবে না। এটা হচ্ছে কি কাটসের উপর ডিপেন্ড করে। তা আমাদের একটা আজকে কি ফাইল? আমাদের একটা আজকে একটা ফাইল হচ্ছে, আমরা যে ফাইলটা দেখবো সেটা হচ্ছে ডাবল কাট ফাইল। তারপর হচ্ছে গ্রেডের উপর ডিপেন্ড করে, আচ্ছা গ্রেডের উপর ডিপেন্ড করে ফাইল এখন নাই, তারপরও বলি। যেমন প্রতি ইঞ্চিতে যদি এরকম দাঁত থাকে 12টা, সেটাকে বলে রাফ ফাইল। যদি থাকে 16টা, সেটাকে বলে ক্রস ফাইল। যদি থাকে 21টা, সেটাকে বলে বাস্টার্ড ফাইল। যদি থাকে 27টা, সেটা বলে সেকেন্ড কাট ফাইল। এগুলো পার্থক্যটা কি জানো? পার্থক্যটা হচ্ছে, ধরো এই যে ফাইলটা, এই ফাইলটাতে 1 ইঞ্চি দাঁত আছে 12টা, লেন্থ হচ্ছে 10 ইঞ্চি, টোটাল দাঁত কয়টা? 120। 120। তো সেম আরেকটা ফাইল আছে, সেটা লেন্থ হচ্ছে 10 ইঞ্চি, দাঁত ফাইল হচ্ছে ক্রস ফাইল, মানে প্রতি ইঞ্চিতে 16টা, তাহলে এখানে টোটাল দাঁত কয়টা? 160। 160। তাহলে আমি এখন স্মুথের জন্য কোনটা সিলেক্ট করবো? 120 না 160? 160। 160, মানে দাঁতের সংখ্যা যত বেশি হবে স্মুথ তত সুন্দর হবে। এটা হচ্ছে কাটের, সরি, গ্রেডের উপর ডিপেন্ড করে। তা আমাদের এটা হচ্ছে ডাবল কাট, কোনো গ্রেডের নাই। তারপর হচ্ছে শেপ, মোস্ট ইম্পর্টেন্ট। শেপ, শেপ বিভিন্ন সাইজ। আমি বাজারে গিয়ে বলতে হবে আমাকে বিভিন্ন সাইজের ফাইল দেখান। তুমি ধরো এই স্কোয়ার নাটটা, এটা আজকে আমাদের কাজ হচ্ছে এইটার এই 4টা পাশ সমান করব। তো এখানে আমরা কোন ফাইল ইউজ করব? আমরা এখানে ইউজ করবো হচ্ছে ফ্ল্যাট ফাইল বা রেক্টেঙ্গুলার ফাইল। আচ্ছা এখন ধরো আমি এটার ভিতরটি স্মুথ করবো, তখন কি ধরনের ফাইল লাগবে বলো তো? তখন কি ফ্ল্যাট ফাইল দিয়ে হবে? রাউন্ড স্যার। তখন লাগবে হচ্ছে রাউন্ড ফাইল। যদি আমি এইটার এই অংশটুকু, শুধুমাত্র এই অর্ধেকটা অংশটুকু স্মুথ করতে যাই, তখন লাগবে আবার কোনটা? এই হাফ রাউন্ড ফাইল। যদি অ্যাঙ্গেল হতো অ্যাঙ্গুলার ফাইল, স্কোয়ার ফাইল, নাইফ হলে নাইফ ফাইল, অনেকগুলো আছে, এখানে যে কটা আছে এগুলো মনে রাখবো। তা আমরা ইউজ করবো হচ্ছে কোনটা? আমরা আজকে ইউজ করবো ফ্ল্যাট ফাইল বা রেক্টেঙ্গুলার ফাইল। তাহলে আমরা গ্রেডের দিক, কাটের দিক দিয়ে ইউজ করবো ডাবল কাট ফাইল, এবং শেপের দিক দিয়ে হচ্ছে কোনটা? ফ্ল্যাট ফাইল বা রেক্টেঙ্গুলার ফাইল। ঠিক আছে? জি স্যার।
আচ্ছা, এখন আমি হচ্ছে গুগল ক্লাসরুমের এই জায়গাটায় আমি যেখানে পোস্ট দিয়েছি এই জায়গাটা আমি একটি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিই, লিঙ্ক দিয়ে দিই, ইউটিউব লিঙ্ক। হ্যাঁ, তোমরা এই ভিডিওটা দেখবো। হ্যাঁ, ভিডিওটা 26 মিনিট লেন্থ। 26 মিনিট ভিডিও দেখে কিছু বোঝো নাই আবার দেখবো। 26 মিনিট যদি হয়, এখন বাজে 47, তাহলে কয়টা বাজবে? স্যার 12:30 পর্যন্ত টাইম দিতে গেলে। আমি 12:20 আমি ব্যাক করবো। আচ্ছা ঠিক আছে স্যার। আমি 12:20 আবার ব্যাক করবো। হ্যাঁ, আমি আনমিউট অবস্থায় থাকবো, তোমাদেরকে শুনবো না, আমি তো অন্য কাজ করবো। স্যার আমাদের এক্সামের তো আগে স্যার যদি কোনো কোশ্চেন থাকে। স্যার আমাদের এক্সামের আগে ভিডিওগুলো একটু পাবলিক করে দেওয়া হুম, যাবে? বলো। হ্যাঁ, সবই তো পাবলিক আছে। লেড মেশিনের একটা মনে নাই নাকি? বেদ মেশিন একটা সম্ভবত নেই। সবই পাবলিক থাকবে, সমস্যা নেই। সবই পাবলিক থাকবে, সমস্যা নেই, আমি বলে দেবো। তো হচ্ছে ডাউনলোড স্যার করে নিবা, যখন থাকে না স্যার আজকে ডাউনলোড করে পিডিএফটা রেখে কি দিবা। আপ করে দিবেন? পিডিএফ তো দেওয়া আছে এখানে, এই যে পিডিএফ তো এখানে একদম প্রথম প্রথম দেওয়া আছে, এই যে দেখো, এই যে জি স্যার লাস্ট দেওয়া মেশিন আছে। শপ মেশিন শপ জি স্যার আপ দেওয়া আছে। ইনস্ট্রাকশন শিট, এখানে সব দেওয়া আছে। স্যার অ্যাসাইনমেন্ট স্যার তো কত সেখানে আমি দিতে ভিডিওটা দিয়ে দিব। হবে স্যার? হুম, স্যার অ্যাসাইনমেন্ট কত দিতে হবে? আমি এটা 6 ক্লাসে বলে, আচ্ছা 52 জন তো 60 জন হবে না? স্যার 55 জন স্যার টোটাল স্যার। একজন বাদে স্যার 54 জন তো হবে। 52 জন, এখানে তো 52 জন। সে দুজন জয়েন করে নাই দেখি। এখানে টোটাল 52 জন, তাহলে 2 জন নাই। যাই হোক, ক্লাসে অ্যাটেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাসাইনমেন্ট, ভাইবার থেকে এগুলো প্রত্যেকটা মার্ক হয়তো 6টা ক্লাসে, তোমাদের মার্ক হচ্ছে 75 মার্ক। হ্যাঁ, মেশিন শপে তো 75 মার্কটাকে আমরা ভাগ করে হচ্ছে অ্যাসাইনমেন্টে, তোমার হচ্ছে ধরো আমি গত ক্লাসে আমরা নিয়েছিলাম অ্যাসাইনমেন্ট 3টাতে নিয়ে হচ্ছে তোমার 20 করে হচ্ছে 60। হ্যাঁ, সরি 60 না, 45। অ্যাসাইনমেন্ট থাকে 45, ক্লাসে থাকে 10, ভাইভা থাকে 10, এরকম করে করে আমরা নিই। তো দেখা গেছে আসলে ওই অ্যাটেন্ডেন্সের মার্কটা একটু বেশি থাকে, তো অ্যাটেন্ডেন্স করলো না। আর অ্যাসাইনমেন্টের মার্কটা ডেফিনেটলি সবচেয়ে বেশি থাকে অ্যাসাইনমেন্টের মার্ক। তো অ্যাসাইনমেন্টে আমরা যদি দেখি যে কেউ কপি করেছে, টোটাল 0 দিয়ে দিই। হ্যাঁ, ওখানে প্রত্যেকটা পেজের উপরে আমি বলে দেবো, তারপর আজকে একটু বলে দিই, প্রত্যেকটা পেজের উপরে নাম এবং আইডি, নিচে যে সিগনেচার থাকবে, ম্যাক্সিমাম 10 পেজ, মিনিমাম 5 পেজ, হাতে লেখা থাকবে, ফ্রি হ্যান্ডেড ড্রয়িং করবে, স্কেল পেন্সিল, অনেকে আবার কলমের সাথে ড্রয়িং করে, ওটা আমরা মার্ক কম দিই। আমি একটা ডেমো দিয়ে দিব, নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে একটু রিমাইন্ডার দিব। তো একটা অ্যাসাইনমেন্ট লেখার নিয়মটা ওই পুরোটা আচ্ছা সবার একই স্যার। রকম হবে, জাস্ট ওয়ার্কিং প্রসিডিউর গুলা বুঝাইতে যাবে আসলে কে কার্ডটা কপি করেছে, ওরকম যাতে কখনোই না হয়। হুম, ঠিক আছে। আর আমি ভিডিওটা দিচ্ছি। হ্যাঁ, দেখো তো ভিডিওটা পাই গেছে কিনা, গেলে আমাকে একটা বলবা যে স্যার হ্যাঁ ভিডিও দেখা যাচ্ছে।
স্যার আসেনি স্যার এখন। তোমরা সবাই কি ঢাকাতে আছো? নো স্যার। না স্যার। না স্যার। মানে ক্লাসের কি অবস্থা? ক্লাস তো খুলে দিল, কোনো নোটিশ কি আসছে তোমাদের? স্যার আমাদের তো সম্ভবত স্যার অনলাইনেই হবে। সারা দেশ চলে ক্লাসে যেতে। কালকে বইমেলা যে পরিমাণ ভিড় ছিল, উফ, করোনা তো নাই। আচ্ছা দেখো, আমি ভিডিওটা দিয়ে দিয়েছি, দেখো তো দেখা যায় কিনা, প্লে হয় কিনা দেখো তো। প্লে হয়েছে? জি স্যার। দেখা যায় Yes, স্যার। sir. জি স্যার। অবশ্যই সবাই হেডফোন ইউজ করে। ভিডিও আসলে সব তো অনেক বড় ওয়ার্কশপ, তো সাউন্ড গুলো আসলে ঠিকভাবে ক্যাচ করা যায় না। তো তোমরা অবশ্যই হেডফোন ইউজ করে দেখবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। করা হবে। জবটার নাম হইল মেকিং এ স্কোয়ার নাট। মেকিং এ স্কোয়ার নাট, এইরকম একটা স্কোয়ার নাট তৈরি করতে হবে এখানে। এইরকম একটা স্কোয়ার নাট আমাকে একটা ফ্ল্যাট বার দেওয়া হয়েছে। ফ্ল্যাট বার থেকে একটা জবটা তৈরি করতে হবে। জবের ফাইনাল মাপ হবে 1 ইঞ্চি স্কোয়ার। ফাইনাল মাপ হবে 1 ইঞ্চি স্কোয়ার। যেহেতু ফাইলিং করে আমি স্কোয়ার করব, সেহেতু জবটা ফাইনাল মাপের চেয়ে একটু বড় কাটতে হবে। কতটুকু বড় কাটবো? 1/16 বড় কাটবো। তারপর ফাইলিং করার পরে থাকবে 1 ইঞ্চি স্কোয়ার। এই ফ্ল্যাট বারটা হলো মাইল স্টিক। আর সংক্ষেপে বলি আমরা MS। এই মেটালটা এটাকে বলে বেঞ্চ বাইস। এটা ক্লক ওয়েজে আটকায়, অ্যান্টি ক্লক ওয়েজে করে। এটাকে বলে ফিক্সড জ, আর এটাকে বলে অ্যাডজাস্টেবল জ, আর এটাকে বলে লিড স্ক্রু। ক্লক ওয়েজে আটকায়, অ্যান্টি ক্লক ওয়েজে খুলে। এটা মনে রাখতে হবে। 99% নাট বোল্ট স্ক্রু ক্লক ওয়েজে আটকায়, অ্যান্টি ক্লক ওয়েজে খুলে। যদি এটা মনে রাখা যায়, তাহলে একটা নাট বোল্ট স্ক্রু খুলতে কখনো সমস্যা হবে না। জবটা ঠিক হাতের বাম পেশে খেয়াল করতে হবে। এতটুক বাহিরে রেখে বাঁধতে হবে, এতটুক বাহিরে রেখে জবটা বাঁধতে হবে। ভালো করে আটকায় নিলাম। ট্রাইস করে একদিকে আছে মিলিমিটার, একদিকে আছে ইঞ্চি। স্কেলের মধ্যে দাগ দেওয়া আছে ইঞ্চি এবং মিলিমিটার। এখানে 1 ইঞ্চি, 1 ইঞ্চিকে 16 ভাগে ভাগ করা আছে। এখানে 1 ইঞ্চিকে 16 ভাগে ভাগ করা আছে। তাহলে আমার জবটা যেহেতু 1 ইঞ্চি পরিমাণ ফাইনাল হবে, 1 ইঞ্চির সাথে একটা দাগ প্লাস করে দিলে 1/16 বড় হবে। 1 ইঞ্চির সাথে একটা দাগ প্লাস করে দিলেই 1/16 বড় হবে। ট্রাইস কটটা এইভাবে ধরবো না, এইভাবে ধরলে রিডিং নিতে সমস্যা। এইভাবে ধরবো, এইভাবে, তাহলে আমার রিডিং নিতে সুবিধা। হ্যাকসোটা হাতে নিলাম, এটা হলো হ্যাকসো, এটা হাতে নিলাম। তারপর এইভাবে ধরবো, এই যে একটা মার্ক করে নিলাম হালকা। তারপর আবার দেখবো ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এখন আমি হ্যাকসোটাকে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চালাতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাকসো যখন সামনে যায় তখন সে কাটে, এর জন্য ব্লেডের টিপগুলি সামনের দিকে অ্যাঙ্গেল করা আছে। মনে রাখতে হবে, সে যখন সামনে যায় তখন সে কাটে, ফিরে আসার সময় সে কাটে না। এর জন্য সামনে নিয়মটা হলো, সামনে যাওয়ার সময় হাতে হালকা প্রেশার থাকবে, ফিরে আসার সময় প্রেশার থাকবে না। এই নিয়মে কাটলে জবটা তাড়াতাড়ি এবং ভালো কাটবে। আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে জবটা সোজা যাবে। এইভাবে কাটতে হবে।
সবাই একটু খেয়াল করে দেখো যে আসলে ওনার হাতের ধরার স্টাইলটা কিভাবে, হ্যাঁ, তো নির্দিষ্টভাবে ধরে এটাকে কাটতে হয় এবং দাঁড়ানোর একটা স্টাইল আছে, এইভাবে দাঁড়াতে হয়। খুব বেশি প্রেশারও দেওয়া যাবে না, জাস্ট একটা জিনিস খেয়াল রাখবো সবাই, কাটার সময় যাতে এই লাইনটা একদম সোজাভাবে থাকে, হ্যাঁ, যাতে কাটাটা খুব ইজি হয়, সমান হয়। কাটার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবো সবাই, এই ফ্রেমটা, মানে উনি যে দুই হাতে ধরে আছে যে ফ্রেমটা, এই জিনিসটা যাতে যেন একদম ওই সোজা থাকে। এটা যদি একটু এরকম যদি বেঁকে যায় তাহলে ব্লেড ভেঙে যাবে। এই দেখো কাটা শেষ। জবটা কাটা হয়ে গেল, এখন এটাকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করতে গেলে খেয়াল করতে হবে, প্রথম আমরা যেদিকে ফাইলিং করব, যে পাশে প্রথম ফাইলিং করব তার বিপরীত দিকে ফাইলিং করব না, তাহলে স্কোয়ার মিলাতে খুব কষ্ট হবে। কারণ এটার সাথে এটা 90 রাখতে হবে, এই পাশটার সাথে এটা 90 রাখতে হবে, এই পাশটার সাথে এই চতুর্দিকেই 90 রাখতে হবে, তাহলে স্কোয়ার মিলাতে হবে। এখন আমি প্রথমে এই পাশটাকে মোটামুটি 90 ধরে নেব এবং কাটা অংশটা প্রথম ফাইলিং স্টার্ট করব।
কাটা অংশটা জবের কাটা অংশটা প্রথম ফাইলিং স্টার্ট করব, আর পাশের দিকটাকে আমি 90 ধরে নেব। এইটার সাথে এটা এইভাবে ফাইলিং করে 90 করব। প্রথমটা যদি আমি ভালো করে 90 করে নিতে পারি তাহলে জবটা স্কোয়ার মিলাতে সহজ হবে। আর যদি প্রথমটা আমি ভালো করে 90 করতে না পারি তাহলে আমার সব দিকেই ঝামেলা হবে কাজটা করতে। এখন জবটাকে আনুমানিক 3 ভাগ করে 2 ভাগ নিচু করে বাঁধতে হবে। যদি আমি এত উঁচু করে বাঁধি ফাইলিং করার পরে শব্দ হবে, তাই জবটাকে 3 ভাগ করে 2 ভাগ নিচে চলে যাবে, 1 ভাগ উপরে থাকবে এইভাবে। এখন ফাইলিং করব। এটা হলো ফ্ল্যাট ফাইল, এটা যাওয়ার সময় কাটে, ফিরে আসার সময় কাটে। এটা উভয় দিকে কাটে, সামনে যাওয়ার সময় কাটে, ফিরে আসার সময় কাটে। তো এইটাকে সবসময় এইভাবে চালাতে হবে, এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে, এবং প্রেশারটা সমানভাবে দিতে হবে। এখানে যে প্রেশার, এখানে একই রকম প্রেশার থাকবে। প্রেশার সমানভাবে পড়লে সারফেসটা সুন্দর হবে এবং 90 হবে। প্রেশার কম বেশ হলে যেদিকে প্রেশার বেশি পড়বে এইদিকে জবটা কাটবে, যেদিকে প্রেশার কম পড়বে এইদিকে কাটবে না, তাহলে জবটা 90 হবে না, দেখতে খারাপ লাগবে। এইভাবে ফাইলটা ঠিক এই পজিশনে চালাতে হবে, এইভাবে ফাইল চালানো হবে। এটা কিন্তু নিয়ম না ফাইল চালানো প্রথম, কারণ আমি যে এত স্পিডে চালাইলে প্রেশার যে দিব ব্যালেন্স পাবো না, তাহলে প্রেশারটাকে ব্যালেন্স পাওয়ার জন্য ফাইলটাকে এইভাবে চালাতে হবে, এইভাবে চালাতে হবে। অনেকে দেখা যায় এইভাবে চালাবে না কখনো ফাইল, এইভাবে চালাবে। এবং ফাইলিং করার পরে এই ফেসে কোনো স্পট থাকবে না। আমরা জবটা যখন হ্যাকচু দিয়ে পার্টিং করেছি তখন পিঠে ছোটো ছোটো দাগ ছিল জবের ওই সাইডে, তো ফাইলিং করার পরে কোনো স্পট থাকবে না, দাগ উঠাই ফেলতে হবে। এখন আমি এই পাঁচটার সাথে এটা দেখি 90 আছে কিনা। হ্যাঁ, মোটামুটি 90 হয়ে গেছে। এটার সাথে এটা এইভাবে 90 করে নিলাম। এখন এই পাশ আমার কমপ্লিট হয়েছে। এখন এই পাশের দিকে আসবো, এখন এই সাইডে ফাইলিং করব, আবার এটার সাথে 90 দেখব। তারপর আবার এটা 90 হয়ে গেলে এই পাশে ফাইলিং করব, তার সাথে 90 করব, এবং মাপ দিচ্ছে আমাকে, কি বলছে 1 ইঞ্চি স্কোয়ার করতে হবে। এইভাবে মাপটা দেখব, এইভাবে এই দাগের সাথে মিলে মাপটা দেখব। আবার চতুর্থ সাইডের লগে তৃতীয় সাইড 90 হবে, তারপর মাপটা দেখবো এভাবে 1 ইঞ্চি স্কোয়ার। ঠিক আছে, এখন এক সাইড কমপ্লিট হয়েছে, আর পাশের দিক করবো। এখন কি বড় আছে তাই তো? হ্যাঁ, না একদিকে বড় একদিকে ছোট, একদিকে টাচ লাগে, যেদিকে টাচ লাগে ওইদিকে ফাইল করতে হবে, একদিকে ফাঁকা।
90 মিনিটের জন্য একদিকে মানে এটা এখন 90 হয় না, হ্যাঁ, একদিকে ফাঁকা আছে। ওকে, মানে হচ্ছে চতুর্দিকে মানে চারপাশ ফাইলিং করে করে মানে মেটাল রিমুভ করে করে এখানে স্মুথ করা হচ্ছে, হ্যাঁ। সাথে সাথে কি হচ্ছে, আমার রিকোয়ারমেন্ট যে মাপ দেওয়া, মানে আই মিন হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার করা হচ্ছে। এখানে কিন্তু থিকনেসে কোনো কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, থিকনেস যা আছে তাই থাকবে। এখন এই পাশটা 90 হয়ে গেছে, এখন বাকি অন্য পাশ। এই পাশটা দেখো, এখানে এটা কিন্তু স্মুথ না, হ্যাঁ। এখন এইটা স্মুথ করা হবে, এটার মতো করে এখানে স্মুথ করা হবে। এখন দেখো এই ফেস মানে এই সারফেসটা কিন্তু স্মুথ হয়ে গেছে। এখন আমরা এটা মেপে দেখবো যে 1 ইঞ্চি আছে কিনা। এখানে নিচে রাখে না, হ্যাঁ, এখানে নিচে রেখে আমরা এভাবে মেপে দেখবো যে এটা 1 ইঞ্চি হচ্ছে। সমান করেন, হালকা একটু বড় আছে, 1 ইঞ্চি থেকে একটু বড় আছে। কিছুটা বড় আছে।
হ্যাঁ এটা দেখো 90 হয়ে গেছে এই পাশে, বাট মাপটা একটু বড় আছে, মানে একটু পরিমাণ মেটাল একটু বেশি আছে, এটা আবার রিমুভ করে 1 ইঞ্চিতে নিয়ে আসতে হবে। এখানে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, তারপর ওই পাশে দেখান। হ্যাঁ এই পাশটা একটু মানে এই পাশে একটু বড় আছে, হ্যাঁ এটা কম বড়। আচ্ছা উনি এরকম কেন করছে বুঝতে পারছো তোমরা? এরকম করছে এই কারণে ওই এই যে অনেক সময় চিপস মানে স্ক্র্যাপগুলো বেজে থাকে, মানে আটকে থাকে, এটাকে রিমুভ করার জন্য উনি এরকম করে অনেক। তো এখন দেখো জবটা মোটামুটি মোটামুটি কি ভালোই 1 ইঞ্চি মানে চতুর্দিকে 1 ইঞ্চি চলে আসছে, হ্যাঁ মানে 1 ইঞ্চি স্কোয়ার হয়ে গেছে দেখো। হ্যাঁ 1 ইঞ্চি, হ্যাঁ ওই পাশে দেখান 1 ইঞ্চি, ওই পাশ, বাস 1 ইঞ্চি স্কোয়ার হয়ে গেছে। জব স্কোয়ার হয়ে গেছে। এখন আমরা মিডলে একটা ডিল করতে হবে, ডিল করার পরে ট্যাপ চালাতে হবে। এখন ডিল করার জন্য এখানে দাগ টানতে হবে, মার্কিং করতে হবে এবং মাঝখানে একটা পাঞ্চ করতে হবে। প্লেন জায়গার মধ্যে ডিলটা সরে যাওয়ার সম্ভাবনা থাকে 90%। আর আমি যদি একটু গর্ত করে নিই বা পাঞ্চ করে নিই তাহলে ডিলটা সরে যাবে না। তাহলে মার্কিংটা টেবিলে রাখতে হবে। স্ক্রাইবারের সোজা মাথাটা, এই সোজা মাথা, দুইটা মাথা আছে, বাঁকা মাথা আছে, সোজা মাথাটা দিয়ে এই কর্নার, এই কর্নার টানবো। টানার পরে আমরা একটা সেন্টার পাবো। এই যে একটা সেন্টার পাবো।
আমি টেবিলে রেখে মার্কিং করলাম, টেবিলে রেখে মার্কিং করলাম। তারপর ভাইসে এমন প্রত্যেকের ভাইসে এরকম জায়গা আছে, এখানে নিয়ে আসতে হবে। টেবিলে রেখে পাঞ্চ করা যাবে না, পাঞ্চ করলে শব্দ করবে। এখানে নিয়ে আসতে হবে। প্রত্যেকের বাইসে এরকম জায়গা আছে। প্রথম হালকা এগুলো এই হ্যামার, এগুলো সেন্টার পাঞ্চ, ইঞ্জিনিয়ারিং বল পেন হ্যামার, আর এগুলো সেন্টার পাঞ্চ। তারপর এইভাবে প্রথম হালকা এইভাবে একটা পয়েন্ট দিয়ে নেব এবং ভালো করে দেখবো সেন্টারে পড়ছে কিনা। হ্যাঁ, যদি পড়ে তারপর একটা বাড়ি দিয়ে আবার উঠাই নিব, পাঁচটা একটা বাড়ি দিয়ে উঠাই নিব। এইভাবে একটা বাড়ি দিয়ে উঠাই নিব, এইভাবে। কখনো এইভাবে পাঞ্চ করব না, কখনো এইভাবে পাঞ্চ করব না, তাহলে কি হবে, পাঞ্চটা স্প্রিং করে আবার উপরে উঠে যাবে। আবার যখন আমি বাড়ি দিব তখন আবার অন্য জায়গায় পড়বে, তাহলে অনেকগুলি পয়েন্ট হয়ে যাবে। আমার শুধু একটা পয়েন্টের দরকার। অনেকগুলি পয়েন্ট হয়ে গেলে ডিলটা কোন পয়েন্টে বসবে এটা আমরা বুঝতে পারবো না। যদি কোনো কারণে এই সাইড খারাপ হয়ে যায়, তার বিপরীত দিকে আবার মার্কিং করে পাঞ্চ করতে পারবো। যদি এই সাইড খারাপ হয়ে যায়, তার বিপরীত দিকে আবার মার্কিং করে পাঞ্চ করে পারবো। এইভাবে পাঁচটা বাড়িটা উঠাই নিবা, আবার আবার বসাইবা, আবার তাহলে আর কোনো সমস্যা হবে না। পাঁচ হয়ে গেছে। এখন আমরা ড্রিল মেশিনে চলে যাব, গ্যাং ডিলে ডিল করে নিয়ে আসবো। প্রথমে আমরা এই জবটা স্কোয়ার করতে গিয়া আমরা প্রথম 100 ব্যবহার করছি, 100 দিয়ে জবটা কাটলাম। কাটার পরে ফাইল ব্যবহার করলাম, ভাইস ব্যবহার করলাম, ফাইলটা এই যে ফাইলটা ব্যবহার করলাম। আবার ট্রাই স্কোয়ার ব্যবহার করলাম, ট্রাই স্কোয়ার দিয়ে মাপ দেখলাম, স্কোয়ার কীভাবে করে 90 দেখলাম। এই কয়েকটাই করছি। আর মাপ স্ক্রাইবার ব্যবহার করলাম, বল পেন হ্যামার ব্যবহার করলাম, আর সেন্টার বাস ব্যবহার করলাম। এই 5টা। স্যার আমাদের ভিডিও দেখা কমপ্লিট হয়েছে।
আচ্ছা, সবার ভিডিও দেখা শেষ হয়েছে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমি রোল কল করছি। হ্যাঁ, রোল কল 1, ইয়েস স্যার। রোল কল 2, ইয়েস স্যার। 3, ইয়েস স্যার। 4, 4, রোল কল 5, ইয়েস স্যার। 5 গত ক্লাস আসছিলা? না স্যার। তার আগে ক্লাস? স্যার না স্যার। স্যার আমি রোল 4 স্যার, আমার মাইক কাজ করতেছিল না। রোল নাম্বার 6, 7, 8, ইয়েস স্যার। 9, 7 9, 10, প্রেজেন্ট স্যার। 11, প্রেজেন্ট স্যার। 12, ইয়েস স্যার। স্যার 12 প্রেজেন্ট। 13, প্রেজেন্ট স্যার। 14, ইয়েস স্যার। যাদের যাদের প্রেজেন্ট হবে তারা লিভ নিয়ে নিও। 15, প্রেজেন্ট স্যার। 16, ইয়েস স্যার। 17, ইয়েস স্যার। 18, ইয়েস স্যার। এই 17, জি স্যার। 19, রোল নাম্বার 19, রোল 12 কি প্রেজেন্ট হয়েছে স্যার? পার্মানেন্ট অ্যাবসেন্ট। বুঝতে পারছি। রোল 12 কি প্রেজেন্ট হয়েছে? রোল নাম্বার 20, ইয়েস স্যার। 21, ইয়েস স্যার। স্যার রোল 9 প্রেজেন্ট স্যার। স্যার আমার মাইকে প্রবলেম করতেছিল একটু আগে। 22, ইয়েস স্যার। 23, ইয়েস স্যার। 24, ইয়েস স্যার। 25, ইয়েস স্যার। 26, 26 ফার্স্ট ক্লাস করেছো? ফার্স্ট ক্লাস? জি স্যার, আমি সব ক্লাসে অ্যাটেন্ড ছিলাম। ওকে। 27, ইয়েস স্যার। 28, ইয়েস স্যার। 29, ইয়েস স্যার। 30, ইয়েস স্যার। 31, ইয়েস স্যার। 32, ইয়েস স্যার। 33, ইয়েস স্যার। 34, ইয়েস স্যার। 35, ইয়েস স্যার। 36, ইয়েস স্যার। 37, ইয়েস স্যার। 38, ইয়েস স্যার। 39, প্রেজেন্ট স্যার। 40, প্রেজেন্ট স্যার। 41, প্রেজেন্ট স্যার। 42, ইয়েস স্যার। 43, ইয়েস স্যার। 43, প্রেজেন্ট স্যার। 44, ইয়েস স্যার। 44, ইয়েস স্যার। 45, 45, 46, ইয়েস স্যার। 47, 47, 48, ইয়েস স্যার। 49, ইয়েস স্যার। 50, ইয়েস স্যার। 51, 52, ইয়েস স্যার। 53, ইয়েস স্যার। 54, ইয়েস স্যার। 55, ইয়েস স্যার। আচ্ছা, রোল নাম্বার হচ্ছে রোল নাম্বার 6, অ্যাবসেন্ট। ও ছিল স্যার, একটা মানে এবার জয়েন করতে পারে না, আগেরটাই ছিল। স্যার রোল নম্বর 47 স্যার চ্যাটে লিখছে ওর সমস্যা করতেছে।
স্যার 47 প্রেজেন্ট স্যার, একটু কারেন্ট চলে গিয়েছিল স্যার। স্যার আমি 47 স্যার। 51, স্যার স্যার আমি প্রেজেন্ট 51 51, প্রেজেন্ট স্যার। কই তোমাকে তো দেখা যাচ্ছে না। 51, তোমার নামটা বলো। স্যার তাইরিন মার্জিয়া দিনা, রোল হ্যাঁ, ঠিক 51। আছে, ঠিক আছে, আসছে, আসছে। ওকে, স্যার রোল 9 প্রেজেন্ট আছে স্যার, আমার মাইকে প্রবলেম ছিল কারণ ওই সময় দিতে পারিনি। রোল 9, হ্যাঁ দেওয়া আছে। রোল 9, স্যার অ্যাবসেন্ট কাকে কাকে দিয়েছেন? 7, হ্যাঁ স্যার অ্যাবসেন্ট স্যার, রোলগুলো একটু বলবেন। স্যার না, অ্যাবসেন্ট absent রোলগুলো ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ।